সাফ কথা। স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আপনারা সবাই জানেন যে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু হতে চলেছে এবং নির্বাচন নির্ঘণ্ট শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পদপ্রার্থীরা তাদের প্রচারও শুরু করে দিয়েছেন। তো এই বিষয়ে আজকে আমাদের ভারত টিভির স্টুডিওতে আমাদের কাছে উপস্থিত হয়েছেন কালিয়াগঞ্জের বিজেপির প্রার্থী উৎপল মহারাজ মহাশয়, যিনি ভারত সেবাশ্রমের একজন সন্ন্যাসী। তার সঙ্গে আমরা আজকে আলাপচারিতায় যাব এবং তার বিষয়গুলো সমস্ত আমরা জেনে নেব। মহারাজ, আপনাকে ভারত টিভিতে স্বাগত। নমস্কার। আমি ভারত টিভির যারা দর্শক রয়েছেন তাদেরকেও আমি শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি তো বিজেপির কালিয়াগঞ্জ থেকে দাঁড়িয়েছেন, নির্বাচন লড়াই করবেন। তা আমরা আপনার পরিচয়টা জানি যে আপনি একজন সন্ন্যাসী এবং ভারত সেবা আশ্রম, যে ভারত সেবা আশ্রম সারা ভারতবর্ষব্যাপী যার সেবা জড়িয়ে আছে। তো এই যে হঠাৎ আপনি তার সনাতনীদের দেখাশোনা করেন, এই সনাতনীদের কাছ থেকে আপনি হঠাৎ করে রাজনীতিতে চলে এলেন, মানে ধর্ম এবং রাজনীতি দুটো তো একটা সমাজে আলাদা আলাদা থাকে, সেক্ষেত্রে হঠাৎ করে ধর্ম থেকে রাজনীতিতে প্রবেশ, সেটা আপনার কেমন লাগছে? না, দুটো দিক রয়েছে। ধর্ম এবং রাজনীতি আলাদা নয়, যদি সেটাকে ন্যায় ধর্ম অনুসারে প্রতিপালন করা হয়। ধর্ম কাকে বলে? ধর্মের সংজ্ঞা রয়েছে: ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচম, ইন্দ্রিয় নিগ্রহ, ধী, বিদ্যা, সত্যম, অক্রোধ, দশকম ধর্ম লক্ষণম। যে ধৃতি, ধৈর্য, ক্ষমা, দম, অস্তেয়, এগুলো মানবিক গুণ। এই গুণ সম্পন্ন মানুষ যদি রাজনীতিতে আসে, সেই রাজনীতি ধর্মনীতিতে পরিণত হয়। কিন্তু এই মানবিক গুণ যখন কোনো মানব সমাজে বা মানব চরিত্রের অভাব ঘটে, তখন সেই রাজনীতিটা অরাজনৈতিক, মানে একটা অশুভ নীতিতে পরিণত হয়। তো আজকে আমাদের পশ্চিম বাংলাতে যে রাজনীতির প্রভাকাণ্ড আমরা দেখছি, তাতে আমরা ভীত, শঙ্কিত, শুভবুদ্ধি মানুষ। তাই এই রাজনীতিতে আসার একটা প্রথম পদক্ষেপ আপনি বলতে পারেন। মানে এটাই মূল কারণ, যে মানে রাজনীতিকে সংশোধিত করা এবং মার্জিত করে তোলা, এটাই কি আপনার লক্ষ্য? না, অনেক কিছু লক্ষ্য রয়েছে। যে আজকে দেখুন, যে আপনি অনেক সিনিয়র মানুষ, আপনি দেখবেন যে আপনাদের সময় যে রাজনীতি হতো, বিপক্ষ যারা রাজনীতি করতেন তাদের প্রতি যে একটা সম্ভ্রমবোধ বা পারস্পরিক যে একটা সম্মানবোধ, সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। সেটা ভাষার শালীনতা হোক, শ্রদ্ধার শালীনতা হোক, বা পরস্পরের উপর তির্যক আক্রমণ হোক, সেই শালীনতাটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আর ময়দানে, রাজনীতির ময়দানে মানুষ মানুষকে হত্যা করছে, মানুষ মানুষকে লুট করছে, মানুষ মানুষের ঘর জ্বালিয়ে দিচ্ছে। এই যে একটা অশুভ, অশনি সংকেত, এটা সমাজের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য মোটেই শুভ নয়। আপনি যে কালিয়াগঞ্জ থেকে যে আপনি প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনার কেমন লাগছে এই বিষয়ে? না, এটা খুবই ভালো, কারণ আমি দীর্ঘদিন ধরে কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জের কিছু অংশে প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা করেছি। আমি বড় বড় ধর্ম সম্মেলন করেছি, ছোট ছোট ধর্ম সম্মেলন করেছি, ব্যক্তিগত স্তরে বহু মানুষের সঙ্গে আমার পরিচয় রয়েছে। তো সেই আলাপ পরিচয়, একটা যে আনন্দের ঘন মুহূর্ত এবং মানুষের সঙ্গে মেলার ফলে, মেশার ফলে যে একটা পারস্পরিক যে বোঝাপড়া, সেটাও এই রাজনীতির ক্ষেত্রে একই ব্যাপার। কিন্তু কালিয়াগঞ্জে আপনার যারা বিরোধী রয়েছে, তারা প্রচার করছে যে উৎপল মহারাজ বহিরাগত। এই কথাটা কেন উঠছে যে আপনি বহিরাগত কেন? আপনার প্রথম কোথা থেকে শুরু হয়েছে? এবং বিজেপিরই এক শ্রেণী, আপনার দলের এক শ্রেণী বলছে যে বহিরাগত প্রার্থী, এটা কেন বলছে? না, যারা নোংরা রাজনীতি করে বা যারা দুর্বল রাজনীতি চিত্তের মানুষ, তারা এই ধরনের কথা বলে। মানে আপনার এর আগে কোথায় ছিলেন আপনার? আমি বলছি, সেই কথাই বলছি, যে আমি দীর্ঘ 25 বছর ধরে কালিয়াগঞ্জ কুনরে অবস্থান করছি।
এই দীর্ঘ 25 বছর কালিয়াগঞ্জে থাকার পরে এখানকার মানুষের সঙ্গে, এখানকার সংস্কৃতির সঙ্গে, এখানকার রাস্তাঘাট নদী নালার সঙ্গে মিশে গেছি, তারপরেও যদি কেউ আমাকে বহিরাগত বলে সেটা দুর্ভাগ্য। আমার দুর্ভাগ্য নয়, তাদের মানসিক স্থিতি এবং তাদের দুর্ভাগ্য আর কি। আর আমার জন্ম হয়েছিল পাশের জেলা দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে। আচ্ছা, মানে অরিজিন আপনি হচ্ছে বালুরঘাটে ছিলাম। সেখান থেকে তারপরে আমি 2004 সালে আমি এই কুনোর এবং কালিয়াগঞ্জে আসি। মানে সন্ন্যাস ধর্মে আপনি কবে থেকে এলেন? আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করি 2000 সালে। আচ্ছা, তখন বালুরঘাট, কখনো কলকাতা, কখনো বহরমপুর, কখনো ঔরঙ্গাবাদ, এরকম বিভিন্ন ব্রাঞ্চে ছিলাম। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী হিরণময়ানন্দজি মহারাজের সঙ্গে আমি তার সেবক ছিলাম, তার অনুগত সেবক ছিলাম। তারপর থেকে তার একটা ব্রাঞ্চ এই কুনোর এবং কালিয়াগঞ্জ, সেখানে আমি 2004 সালে তার নির্দেশ অনুসারে কাজ করতে থাকি। কিন্তু একদিকে যেমন আপনার বিরোধী দলের থেকে প্রচার বা আপনার বিজেপির একটা অংশের প্রচার চলছে, পাশাপাশি আপনার দেখলাম যে আপনার ভারত সেবা আশ্রম সংঘ, তারা নাকি আজকে আমরা খবর পেলাম আপনাকে ভারত সেবা আশ্রম থেকে বহিষ্কার করেছে, এরকম একটা খবর পেলাম। এটা কি সত্যি? না, খবরটা সত্যি। কারণ দেখুন, ভারত সেবা আশ্রম সংঘ একটি আধ্যাত্মিক সেবামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে থেকে কেউ সরাসরি রাজনীতি করতে পারে না, এটা সংঘের গাইডলাইন। কেউ যদি সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চায় তাহলে তাকে রিজাইন দিতে হবে, এবং সেটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। সংঘ এবং সংঘ কর্তৃপক্ষ তার জন্য মোটেই দায়ী নয়। তো আমি যখন সিদ্ধান্ত নিই যে আমি রাজনীতির আঙ্গিনায় পা রাখবো, আমি সংঘ কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমি লিখিত রিজাইন দিয়েছি। তাদের সঙ্গে আমার একাধিকবার টেলিফোনে কথাও হয়েছে। তো এত কিছু করার পরে আমি আমার সিদ্ধান্তে অটুট থাকি এবং রিজাইন পত্রটা দিয়ে দিই। সেই রিজাইন পত্রের পরিপ্রেক্ষিতে তারা আজকে আমার সেই রিজাইন পত্রটিকে তারা গ্রহণ করেছে। সেই গ্রহণটাই তারা সোশ্যাল মিডিয়াতে আজকে ঘুরছে। আচ্ছা স্বামীজি, আরেকটা প্রশ্ন যাব আমরা, সেটা হচ্ছে যে এই যে আপনি হঠাৎ করে যে রাজনীতিতে এলেন, মানে বিজেপি দলে এলেন, সেটাকে মানে আপনি নিজে থেকে কি অনুধাবন করে এসেছেন, নাকি আপনাকে ডেকে আনা হয়েছে, কোনো বিজেপি থেকে আপনাকে ডেকে আনা হয়েছে? দেখুন, এটা মানুষের স্বতঃস্ফূর্ত আহ্বান এবং আমার রাজনীতিতে আসার একটা দায়বদ্ধতা। কারণ মানুষের মধ্যে যে পরিবর্তন করবে তার যে অনুভব আমি করেছি, সেই অনুভব আমাকে প্রেরণা জুগিয়েছে এই রাজনীতিতে আসার ক্ষেত্রে। মানে সেই রাজনীতিতে আসার জন্য বিজেপি কেন, অন্য দল তো ছিল না। এখন পশ্চিমবঙ্গে বিজেপি ছাড়া এমন কোনো দল নেই যে দল রাষ্ট্রবাদী দল, যে দল সবকা সাথ সবকা বিকাশ কথা বলে, যে দল সর্বে সুখিনো ভবন্তুর কথা বলে, যে দল ভারত সংস্কৃতির কথা বলে। একমাত্র বিজেপি সেই দল। কারণ তৃণমূল সে দল আজকে বিভিন্ন রকম করাপশনে জর্জরিত। আজকে চাকরি চুরি, আজকে খাদ্য চুরি, আজকে কয়লা চুরি, বালি চুরি, আজকে মা বোনেদের শ্লীলতাহানি, আরজিকর কাণ্ড, সমস্ত বিষয়ে এই দলটি আজকে ক্ষণভঙ্গুরের মতো ঝুরঝুর করে ঝরে পড়ছে। সেই দলে যাওয়ার কোনো মানে হয় না। সেখানে গেলে মানবিকতার অপমৃত্যু ঘটবে। আর থাকলো সিপিএম, আজকে তারা ধর্মবিরোধী, তারা ধর্ম মানে না, ঈশ্বর মানে না। আমি একজন ভারতীয় সন্ন্যাসী, আমি সে দলে তো যেতে পারবো না। আর থাকলো কংগ্রেস, কংগ্রেস তো পশ্চিমবঙ্গে আজকে নেই বললেই চলে। তো সুতরাং বিজেপি একমাত্র আমার কাছে বিকল্প। মানে এর আগে কার্তিক মহারাজ, তারপরে উৎপল মহারাজ, তাহলে এই যে ভারত সেবা আশ্রম, এটা কি বিজেপির একটা ব্র্যান্ড হয়ে দাঁড়ালো? না, কার্তিক মহারাজ মানে ভারত সেবা আশ্রম যারাই যাচ্ছে বিজেপিতে যাচ্ছে। কার্তিক মহারাজ কখনোই বিজেপিতে যাননি, এখনো বিজেপিতে উনি নেই। উনি সনাতনী একজন হিন্দু ধর্মের। কিন্তু বিরোধীরা বলছে যে কার্তিক মহারাজ বিজেপির কথা শুনে চলছে। বিরোধীরা তো বিরোধী, তারা কথা বলবেই। যারা হিন্দুত্বের কথা বলে, যারা সনাতনের কথা বলে, তাদেরকে একটা তকমা লাগিয়ে দেওয়া হয় যে যারা সনাতন ধর্ম যারা করে, যারা জয় শ্রীরাম বলে, তারাই হচ্ছে বিজেপি এবং তারাই হচ্ছে সাম্প্রদায়িক। এটা বিরোধীদের বক্তব্য। এই যে সাম্প্রতিক যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা দেখছি বিভিন্ন রকম
ব্যক্তিগত কুৎসা যেটা প্রাধান্য পাচ্ছে বিশেষ করে নির্বাচনের সময়। একদম। মানে যে যত কুৎসা করবে তার নাকি টিআরপি নাকি বেড়ে যাচ্ছে, এরকম একটা প্রচার। তো এই প্রচারের মাঝখানে যখন উৎপল মহারাজ, যিনি সকলের কাছে অ্যাকসেপ্টেড একজন সনাতনী মানে ধর্মীয় নেতা বলতে পারি আমরা, তো তাকেও তো সেই কুৎসার মুখে পড়তে হবে, সেটা আপনার কাছে কতটুকু সহনীয় হবে? দেখুন, সমশত্রু চ মিত্রে চ তথা মান অপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত, এই মন্ত্রে আমরা উদ্বুদ্ধ হয়েছি। যে আমরাও ছোটবেলা শুনেছি, আপনিও শুনেছেন, যে ময়লা পরিষ্কার করতে গেলে 2-4টা ময়লা গায়ে লেগে যায়। তো যারা বিরোধিতা করবেন তারা নিশ্চয়ই আমার গান গাইবেন না, আমার সুখ্যাতি করবেন না, তারা বিরোধিতাই করবেন, তারা আমার অপপ্রচারই করবেন। আর কেউ যদি মনে করে যে অপপ্রচার করেই টিআরপি হবে এবং অপপ্রচার করেই ভোট পাওয়া যাবে, তারা মানে ভ্রান্তের স্বর্গে বাস করছে। এটা হয় না, মানুষ বোঝে। কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ কেন অনেকেই বলছেন যে বিজেপি নাকি সাম্প্রদায়িক দল। এই বিষয়ে আপনি কি বলবেন বিজেপিকে? সাম্প্রদায়িক কাকে বলে? যে একটি মতবাদ যখন সবাইকে চাপিয়ে দেওয়া হয় সেটিকে বলা হয় সাম্প্রদায়িক। আজকে বিজেপি কাউকে কোনো কিছু চাপিয়ে দেয় না। বিজেপি সবকা সাথ সবকা বিকাশের কথা বলছে, বিজেপি সর্বে সুখী ন ভবন্তুর কথা বলছে, বিজেপির সঙ্গে এখনো মাইনরিটি মোর্চার বহু সদস্য রয়েছে। বিজেপি আজকে যখন এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা হচ্ছে, তখন কি শুধু হিন্দুদেরকে বা খ্রিস্টানদেরকে দিচ্ছে? সেখানে সমস্ত ধর্মের মানুষটা সে পাচ্ছে। একটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা যখন হচ্ছে, তখন কি শুধু ওই হিন্দু পাড়ার উপর দিয়ে শুধু রাস্তাগুলো হচ্ছে? মুসলমান পাড়ার মধ্য দিয়ে হচ্ছে না, বা খ্রিস্টান পল্লীর মধ্য দিয়ে হচ্ছে না? যারা বলে তারা অবান্তর কথা বলে। যারা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছে, সরকারি যে সমস্ত প্রকল্প, সেগুলো শুধু কি হিন্দুদের জন্যই? তো যারা বলেন তারা বিরোধিতা করার জন্য বিরোধীমূলক কথা বলেন, আর কিছু নয়। না, এই ভোট প্রচারে আপনি আপনার প্রতিপক্ষ কাকে ভাবছেন, কোন দলকে? আমার প্রতিপক্ষ কেউ নেই, কারণ মাঠে আমি তো ঘুরছি এবং আমার কার্যকর্তারা সারা এই 5 বছর ধরে মাঠে ময়দানে দাঁতে দাঁত চেপে যেভাবে লড়াই করেছে, সংগঠন তৈরি করেছে, ঘাম ঝরিয়েছে, তার ফসল তোলার মুখে আমরা এসে উপস্থিত হয়েছি। সুতরাং আমাদের সামনে কেউ সেরকম প্রতিপক্ষ নেই। তৃণমূল শাসক তৃণমূল বলছে তারা মানুষের জন্য যে বিভিন্ন রকম সামাজিক স্কিমগুলো দিয়েছে এবং সেগুলো নাকি তাদেরকে ভোটে ম্যাক্সিমাম ডিভিডেন্ড দেবে। এবং এই যে মানুষের যেরকম লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, তারপরে স্বাস্থ্যসাথী, আরও অন্যান্য প্রকল্প আছে, এরা বলছে যে প্রায় 100-র কাছাকাছি প্রকল্প মানুষের জন্য তৈরি করেছে, এগুলোই তাদেরকে ভোট দেবে। তো এই বিষয়ে এগুলোকে আপনারা কীভাবে প্রতিহত করবেন? দেখুন, যে আজকে বাংলার দুর্ভাগ্য আমাদের বলতে, যে তারা ভাতা দিয়ে মনে করেন যে বাংলার প্রচুর প্রভূত উন্নতি বা উন্নয়ন হয়েছে। আজকে বাংলার মানুষকে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এবং শ্মশান যাত্রী মানুষকে পর্যন্ত তারা ভাতার আওতায় এনেছে। আজকে শিল্প নেই, কারখানা নেই, স্বাস্থ্য নেই, চাকরি নেই। আমাদের ঘরের ছেলে মেয়েরা আজকে ভিন রাজ্যে চলে যাচ্ছে এবং আমাদের বাংলার সরকার ট্যাগ লাইন তাদেরকে লাগিয়ে দিচ্ছে, এরা হচ্ছে পরিযায়ী শ্রমিক। আজকে ডিজিটাল ভিখারিতে পরিণত করেছে আমাদের সমাজকে, যে তোমাদের বাবা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভিক্ষা চাইতে যেতে হবে না, তোমরা বাড়িতে বসে থাকো, আমরা অনলাইনে তোমাদের অ্যাকাউন্টে টাকা পাঠাবো। এটা একটা ভিক্ষাশ্রী। তাই আমরা বলি, কালকে আমি এক জায়গায় বললাম যে যারা সরকার চালাচ্ছেন তাদের এমএলএ এমপি মন্ত্রীরা আপনার বাড়িতে বসে যান, আমরা পশ্চিমবঙ্গের মানুষ চাঁদা তুলে আপনাদের 2000 টাকা করে দেবো, আর আমরা বলবো অনেক উন্নয়ন করছি, আপনাদের পেট ভরে যাবে। তাহলে ওরা বুঝবে যে উন্নয়নটা কাকে বলে। যেমন আমরা ভাতা দিতে দোষ নেই, যারা নিরীহ মানুষ, যাদের সত্যি প্রয়োজন আছে, ঠিক আছে, রাষ্ট্রের কর্তব্য যারা পিছিয়ে পড়েছে, যারা অক্ষম, তাদেরকে সক্ষম করার। কিন্তু তার মানে এই নয় শুধু আমি ভাতাই দিয়ে যাব, পাশাপাশি আমি এখানে কোনো শিল্প করব না, আমি কোনো হসপিটাল করব না, আমি কোনো ট্রান্সপারেন্সি আনবো না, আমি আমার যুব সমাজের মেধার কোনো দাম দেব না। আজকে এমন একটা সিস্টেম আমরা তৈরি করলাম যে চাকরি পেতে 20-25 লাখ টাকা আমাকে দিতে হলো, জমি ঘটি বাড়ি বিক্রি করে। 4 বছর চাকরি করলাম, আমার চাকরিটা চলে গেল, সুপ্রিম কোর্ট বলছে তোমাকে টাকাটাও ফেরত দিতে হবে। এমন একটা সিস্টেমের জাতাকলে পড়ে এই যুব সমাজের মেধা, আজকে 15 বছর ধরে কোনো নিয়োগ নেই।
আজকে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, তারা তাদের ভবিষ্যৎ অন্ধকার, তারা কষ্ট করে পড়াশোনা করেছে। এই যে আপনি আগে বললেন না যে মাইগ্রেন্ট ওয়ার্কার সত্যিই তো আমাদের রাজ্য মানে রাজ্য থেকে অন্যান্য বিভিন্ন ভিন রাজ্যে প্রচুর পরিমাণ শ্রমিক যাচ্ছে বাংলা থেকে, এবং সেখানে আমাদের শাসক শ্রেণীর যে অভিযোগ যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলো, সেখানে আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে তারা নাকি অত্যাচারিত হচ্ছে বিভিন্নভাবে। তো এই যে মাইগ্রেন্ট লেবারদের, এদেরকে নিজেদের জায়গাতে রাখবার জন্য আপনারা কোনো স্কিম তৈরি করবেন বা কিছু প্রচার করবেন? নিশ্চয়ই। আমরা আমাদের প্রথম, যদি আমাদের সরকার আসে, আমরা প্রথম যেটা করব যে আমাদের যুব সমাজকে বাইরে গ্রাসোচ্ছাদনের জন্য যেতে না হয়। তারা ঘরের খেয়ে বাড়ির কাছে কাজ করে যাতে পরিবারের সঙ্গে সুখে শান্তিতে নিরাপদে দিন কাটাতে পারে। দুমুঠো অন্যের জন্য ভিন রাজ্যে 2000 কিলোমিটার 1200 কিলোমিটার দূরে গিয়ে তাদেরকে দিনমজুর করতে হবে না। আমি মুম্বাইতে গিয়েছিলাম, যে বাংলার ছেলেরা সেখানে গিয়ে রাজমিস্ত্রির কাজ করছে সারা রাত জেগে, বাংলা ভাষায় কথা বলছে, চোখে জল আসছে। না, একটু আগে যে আপনি বললেন না যে ভাতা চালু থাকবে, এবং যেটা তৃণমূল যখন ভাতা দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার হোক, তারপরে যুবসাথী হোক, সেটা সকলকেই দিচ্ছে। অর্থনৈতিক মানদণ্ড কিন্তু এখানে প্রধান বিচার্য বিষয় নয়। কিন্তু আপনি বললেন যে অর্থনৈতিক মানদণ্ডে যারা নিম্ন শ্রেণী তাদের ভাতা দেবেন, তো ভাতাটাকে কি মানে একটা নির্দিষ্ট যারা অর্থনৈতিক দিক থেকে দুর্বল সেই শ্রেণীর জন্য সংরক্ষিত হবে? আচ্ছা, আপনি বলুন, আপনার বাড়ির পাশে একজন অন্ধ মানুষ রয়েছে, বা সে ফিজিক্যালি চ্যালেঞ্জ, বা এমন একজন মানুষ, বয়স্ক মানুষ যার কেউ নেই, তার ভাতা পাওয়াটা জরুরি, না কাঞ্চন মল্লিকের স্ত্রীর ভাতা পাওয়া জরুরি? বলুন, লক্ষ্মীর ভাণ্ডার তার পাওয়া জরুরি? না, অবশ্যই দুর্বল মানুষদেরকে সবার আগেই দিতে হবে। হ্যাঁ, আমার বক্তব্য সেইখানেই যে ভাতা থাকবে যারা সমাজে পিছিয়ে পড়া মানুষ, অশক্ত মানুষ, দুর্বল মানুষ, অসহায় মানুষ, নিপীড়িত মানুষ, তাদের জন্য স্কিম থাকুক, এটা রাষ্ট্রের কর্তব্য। কিন্তু আমি যদি মনে করি আমি একজন আর্থিকভাবে স্বাবলম্বী মানুষ, আমি পেশায় যে পেশাতে রয়েছি, প্রফেশনে রয়েছি, ভালো রোজগার করি, আমি যদি লক্ষ্মীর ভাণ্ডারে বা যুবশ্রীতে ফর্ম ফিল আপ করি এবং সরকারও যদি নির্বিচারে তাদেরকে ভাতা প্রদান করে, এটা রাষ্ট্রের ক্ষতি, রাজ্যের ক্ষতি, উন্নয়নের ক্ষতি, বাধাপ্রাপ্ত হবে উন্নয়ন। এসআইআর নিয়ে এখনো বিভিন্ন রকম আলোচনা চলছে, যে অসংখ্য মানুষ এখনো জুডিকেশনে রয়েছে, এবং এই যে বিষয়টা, এই যে বিচারাধীন অবস্থায় রয়েছে অসংখ্য মানুষ, প্রায় 50 লক্ষের মতো, এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন? এই মানুষগুলোকে ভোট দিতে পারবে? দেখুন, যে 12টি রাজ্যে এসআইআর হয়েছে, কোথাও কোনো প্রবলেম হয়নি, যথাসময়ে নির্বিঘ্নে সেখানে এসআইআর হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের একটা ট্রেন্ড রয়েছে যে আমরা কোনো কিছুই সময় মতো করব না, করব অনেক লেটে করব। এই যে মনে করুন 26,000 চাকরি যে বাতিল হলো, প্রথম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন, সেই রায়টা মেনে নিলে এতগুলো ছেলের চাকরি বিপন্ন হতো না, সহজেই রায়টা হতো। যে আমি মানব না, মানছি না বলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দিনের পর দিন গিয়ে সেখানে পুরো প্যানেলটা বাতিল হলো। আমি সিএএ করতে দেব না, আমি ওয়াকআপ বোর্ড করতে দেব না, সে ওয়াকআপ বোর্ডটাও হয়ে গেল। আমি এসআইআর করতে দেব না, আমরা কাগজ দেখাবো না বলে বহু কথা হয়ে গেল, বাড়ি বাড়ি ঘুরে আমরা এসআইআরটা করে ফেললাম। তো যে কাজ ভারতবর্ষের সংবিধানের যে কাজ, সেটি করতে দিতে কেন বাধা? আজকে এই 60 লাখ মানুষের যে কাগজ পড়ে থাকলো, পেন্ডিং পড়ে থাকলো, যারা ভোট দিতে পারবে কিনা অনিশ্চিত রয়েছে, তার জন্য পুরোপুরি আমাদের এই সরকারের, বর্তমান সরকারের ব্যর্থতা। তারা যদি আগে থেকে সচেতন হতো এবং জনগণকে সচেতন করতেন যে তোমরা এই কাগজপত্রগুলো ঠিক রাখো, যদি কারো পেপার শর্ট থাকে আমরা সহায়ক কেন্দ্র খুলছি, আমরা দপ্তর থেকে সেগুলো দিয়ে দেবো যথাসময়, তোমরা রেডি রাখো, তাহলে এই সমস্যা হতো না। এবং আর একটা লক্ষণীয় বিষয় দেখবেন যে এই এসআইআর শুরু হওয়ার আগে বর্তমান সরকারের পক্ষ থেকে ভুতুরে ভোটার খোঁজার একটা কার্যক্রম নেওয়া হয়েছিল, যে কে ভুতুরে ভোটার আছে। আরে এসআইআরটা তো ভুতুরে ভোটার খোঁজার একটা অঙ্গ। তো যে এসআইআরটা চালু হলো, তখন সমস্ত এই রুলিং পার্টির বা সরকারের নেতা নেত্রী মন্ত্রীরা চিৎকার শুরু করে দিল যে এসআইআর মানছি না, মানবো না। যার কারণে আজকে
মানে কোর্ট বিরক্ত। আজকে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের ক্ষেত্রে একটা নজিরবিহীন ঘটনা যে সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করে তাদের সমস্ত বিচার প্রক্রিয়াকে একদিকে রেখে জাস্টিসদেরকে আজকে পরীক্ষা করতে না, এই এসআইআর কি বিজেপিকে এক্সট্রা ডিভিডেন্ড দেবে ইলেকশনে? দেখুন, গ্রামে গঞ্জে ঘুরে দেখেছি যারা প্রকৃত ভারতবাসী তাদের কোনো অসুবিধা হয়নি। আমি আমারটা নিয়ে বলতে পারি যে দেখুন, আমার পূর্বাশ্রমের টাইটেল একরকম ছিল, সন্ন্যাস নেওয়ার পরে নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আমার এসআইআর থেকে তো নাম বাদ যায়নি, কারণ আমার পিতামাতার আমি লিঙ্ক দিয়েছি। না, এরকম তো অনেক মানুষই আছে যাদের টাইটেল ভুল হয়েছে, তার জন্য তাদেরকে এখনো হয়রানি করছে। আবার দেখা যাচ্ছে অনেকে মনে করেন যে একটা দলিল, যে দলিলে মনে করেন আমি 50 সালে একটা ল্যান্ড পারচেস করলাম এবং সেই ল্যান্ডটাকে আমি বিক্রি করলাম 70 সালে গিয়ে, দেখা যাচ্ছে 70 সালে যে ব্যক্তিটা কিনেছে তার নামটা রয়েছে এসআইআরে, কিন্তু যে 50 সালে যে দলিলের মালিক তার নামটা নেই। এরকম তো ঘটনা ঘটেছে। না, অনেকের ক্ষেত্রে মানে মানুষ সঠিকভাবে কাগজ সংরক্ষিত করতে পারেনি দেখে সাধারণ মানুষ কিন্তু অসুবিধা হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো প্রশ্ন না। শুধু একটা বিকল্প ছিল না, সেখানে 10-12টা কাগজের কথা বলেছিল, তার মধ্যে 2-4টে দিলেই হয়তো হয়ে যেত। অনেক সময় সেই কাগজগুলো ঠিক সংরক্ষিত হয়নি বা তারা সাবমিট করতে পারেনি। বহু মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে তাদের বহু ক্ষেত্রেই যারা অভিযোগ করছে, সবটা সত্যি নয়, কিছু কিছু ক্ষেত্রে দেখেছি তাদের অনেকেরই কাগজপত্রের সমস্যা রয়েছে, যার কারণেই এই সমস্যাগুলো এসছে। তো কিছু তো এরর আছেই এত বড় একটা কাজ করতে গেলে, তাছাড়া এতবার বাধা, এতবার মানুষের বিভিন্ন যারা গ্রাউন্ড লেভেলে যারা রিপোর্ট দিয়েছে, তারা ভুলভাল রিপোর্ট দিয়েছে, এমনটাও অনেক বিএলও সাসপেন্ড হয়েছে, অনেক অফিসার সাসপেন্ড হয়েছে। আমরা সেটা দেখেছি যে আমাদের WBCS অফিসার পর্যন্ত সাসপেন্ড হয়ে গেলেন। তো তারা ভুলভাল তথ্য দেওয়ার কারণে, ইচ্ছাকৃত। ত্রুটিটা আপনার বা আমার নয়, আমরা হয়তো সাধারণ মানুষ, লেখাপড়া জানি না, গ্রামের হতদরিদ্র সাধারণ মানুষ, সে নিয়ে গেছে তার কাগজকেই একজন WBCS অফিসার তিনি ওভারল্যাপ করে গেছেন, বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। এটা বড় বেদনাদায়ক। এই ইলেকশন ডিক্লেয়ার পর থেকে আমরা দেখলাম যে ইসিআই আমাদের চিফ সেক্রেটারি তাকে সরিয়ে দিলেন, এবং চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, তারপরে ডিআইজি, আইজি এবং পুলিশের এসপি, এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার ডিএম চেঞ্জ হলো একবার, তারপরে তিনি এসে দুদিনও থাকতে পারলেন, আরেকজন ডিএম চেঞ্জ হলো। তো এই যে পদ্ধতিগুলো চলছে, এটা তো মানুষ বলছে যে নির্বাচন কমিশন সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনটাকে মানে নিজের কাছে কুক্ষিগত করে ভোট করছে, এটা কি মানে উল্টো একটা ষড়যন্ত্র বলে প্রচার করছে তারা? এটা কি কোনো ষড়যন্ত্র? এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক রাইট। নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া পরিচালন করতে গেলে তাদের যেখানে যেখানে সুইটেবল মনে হবে, যাকে যাকে সুইটেবল মনে হবে, তারা সেটা করতে পারে, এবং সেটাই তারা বল প্রয়োগ করছে। কারণ রাজ্যের মানুষ চায় যে রক্তপাতহীন, সংঘর্ষহীন, শান্তিপূর্ণ একটা ভোট উৎসব। মানে সেটা কি সম্ভব হবে ওয়েস্ট বেঙ্গলে এবার, কি মনে করছেন? আমরা কামনা করি, আপনার মতো আমার মতো সমাজের আরও যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে তারা কামনা করে। কারণ গত ইলেকশনে প্রায় 59-60 জন যুবকের, আমাদের সহনাগরিককে আমরা হারিয়েছি। এটা বড় বেদনাদায়ক। আগে উত্তরপ্রদেশ, বিহারে হতো, তারা আজকে করে না। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, আমরা কথায় কথায় বলি পশ্চিমবঙ্গের মাটি সম্প্রীতির মাটি, পশ্চিমবঙ্গের মাটি সহনশীলতার মাটি। কোথায় সেই সহনশীলতা? আমাদেরকে শিখতে হবে। তার জন্য নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে আমার মনে হয়। আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম যে ধর্ম নিয়ে একটা রাজনীতি চলছে, যেটা মানুষের মধ্যে একটা প্রচার আছে যে বিজেপি হিন্দু ধর্ম নিয়ে রাজনীতি করছে, আবার উল্টো দিকে শাসক শ্রেণীর সম্পর্কে কথিত আছে যে তারা মাইনরিটি মুসলিমদেরকে নিয়ে রাজনীতি করছে। হ্যাঁ, এই দুটোর মাঝখানে পড়ে যে আপনার কি কোনো রকম অসুবিধা হবে না একজন সনাতনী ধর্মীয় নেতৃত্ব হিসেবে? দেখুন, সনাতন ধর্মের মানুষ যারা, আপনি হয়তো একজন সনাতনী বা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ মানে সব থেকে উপরে তো আপনাদের যে মানব ধর্ম, এই মানব ধর্মের কাছে একজন মাইনরিটি মুসলিমও যেমন, হিন্দুও তেমন, দুজনেই সমান। তো সেই ক্ষেত্রে আপনার অসুবিধা হবে না? আমি সেই কথাই বলছি যে একজন সনাতনী ধর্মের মানুষ যিনি হিন্দু ধর্মকে বিশ্বাস করেন, তিনি কখনো ভেদাভেদ করেন না। আপনার বাড়িতেও যদি একজন মাইনরিটি মুসলিম ভাই বা বোন গিয়ে উপস্থিত হয় দুপুরবেলাতে, আপনি তাকে বসতে দেবেন, জল খেতে দেবেন। এটাই আপনার নীতি, এটা আপনার রক্ত শিখিয়েছে, আপনার পরিবেশ, আপনার সংস্কৃতি শিখিয়েছে। কিন্তু যারা
এই রাজনীতিতে আসে তারা ডিভাইন অ্যান্ড রুলস পলিসিটাকে প্রয়োগ করে আপনি হিন্দু আমি মুসলমান, এটা ভেদ যুগে যুগে করেছে। ধর্মকে ড্রাগ হর্স হিসাবে ব্যবহার করা হয়েছে যুগে যুগে। তো এক সময় ওই ভারতবর্ষ স্বাধীনতার সংগ্রামের কাল থেকে যে হিন্দু মুসলমানের যে একটা বিভেদ তৈরি করা হয়েছে, যার কারণে ভারত ভাগ হয়েছে, বাংলাদেশ ভাগ হয়েছে। তো এটা কাম্য নয়, এটা কাম্য ছিল না। তো যারা বিজেপি করে তারা এই সাম্যতা চায়। এতদিন হিন্দুদের হয়ে কথা বলার কেউ ছিল না, না সিপিএম তো কোনোদিন ধর্মকে তোয়াক্কা করেছে, না কংগ্রেস কোনোদিন ধর্মকে তোয়াক্কা করেছে। এখন তৃণমূল তো আমাদের মাইনরিটি ভাই বোনদের এমন তোষণ নীতি করছে যে তারাও আজকে বীতশ্রদ্ধ। না, তৃণমূল কিন্তু মাইনরিটির বাইরে এসেও আমরা দেখতে পেলাম যে হিন্দু ধর্মের দিকেও কিন্তু আবার ঝুঁকে গিয়েছে। যেমন হিন্দুদের জন্য দুর্গায়ন, হ্যাঁ, তারপরে আপনার জগন্নাথ ধাম তৈরি করা হয়েছে দীঘাতে, এবং এরপরে মহাকাল মন্দির, এই সমস্ত কিছু হিন্দুদের যে মন্দির তৈরি করে দেওয়া, এই কাজেও তো আবার লিপ্ত হয়েছে। দেখুন, এটা হচ্ছে একটা প্রতিযোগিতা। মানে এটা কি কোনো অসুবিধা করবে যে আমি মুসলিম কমিউনিটির ভোটটাকে কনফার্ম করার পর হিন্দুদেরকে এই যে মন্দির তৈরি করে দিয়ে হিন্দুদের থাবা বসানো ভোট? এটা কখনোই হতে পারে না। যখনই পুরীর জগন্নাথ মন্দির ধাম তৈরি হয়েছে, পরের দিনই মাইনরিটি ভাইরা সেখানে গিয়ে একটা জমি দেখে বলছে আমাদের এখানে মসজিদ করে দিতে হবে। হ্যাঁ, আজকে যেখানে দুর্গাঙ্গন হলো সেখানকার মুসলমান ভাইরা বলছে এখানে আমাদের একটা বড় ইমাম বাড়া বা মসজিদ করে দিতে হবে। এই প্রতিযোগিতা চলতে থাকবে। দেখুন, রাম মন্দির একটা ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক এবং আবেগ ঘন জায়গা। আমি রাম মন্দিরের কম্পিটিটিভলি আর একটা রেপ্লিকা রাম মন্দির তৈরি করতে পারি না, তার গাম্ভীর্যতা সেটা থাকে না, তার পবিত্রতা সেখানে থাকে না। পুরীতে জগন্নাথ মন্দির রয়েছে, তার যে আকর্ষণ, তার প্রতি যে শ্রদ্ধা, তার প্রতি যে মানুষের টান, তার প্রতি যে মানুষের ভক্তি, তার মধ্যে যে অরিজিনালিটি, সেটা দীঘার মধ্যে নেই। দীঘা একটা রিপ্লেকে হতে পারে, সেখানে মানুষ গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারে, আমোদ প্রমোদ ভ্রমণের স্থান হতে পারে, তার বেশি কিছু নয়। এই যে মাইনরিটি কমিউনিটি থেকে যে বিভাজন একটা ভেতরে শুরু হয়েছে, যেমন হুমায়ুন কবির, তিনি আরেকটা বাবরি মসজিদ তৈরি করছেন, শুরু করেছেন কাজ, এবং তারপরে আমরা দেখলাম যে আইএসএফ, সম্প্রতি আমরা দেখলাম যে তৃণমূল থেকে বেরিয়ে গেল যে মালদাতে মৌসুম বেনজির নূর। হ্যাঁ, এই যে সংখ্যালঘুরা যে তৃণমূল থেকে আবার যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটা কি বিজেপিকে সুবিধা করে দেবে কোনোভাবে? নিশ্চয়ই। যদি তৃণমূলের একমাত্র অস্ত্র হচ্ছে, মজুদ ধন হচ্ছে মুসলিম ভোট, সেই মুসলিম ভোট যদি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে যায়, ডেফিনেটলি শুধু বিজেপি নয়, অন্যান্য দলকেও কিছু কিছু সাহায্য করবে। এবং কংগ্রেসও তো এখন রাইজিং অনেকটা জায়গাতে। একদম সেটাই বলছি যে শুধু বিজেপিকে নয়, অন্যান্য দলকেও কিছুটা হলেও সাহায্য করবে। আরেকটা জিনিস আমরা দেখলাম যে মহারাজ, যে সম্প্রতি আপনাদের বিজেপি এখন রাজনীতি করতে করতে এখন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, যেরকম আমরা জানতে পারলাম যে আরজিকর কাণ্ডের যে অভয়া, তার মাও বিজেপিতে দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছেন এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে রীতিমতো যোগাযোগ রয়েছে। তো এটাকে আপনি কি চোখে দেখবেন? এটা কি অভয়ের মাকে কি রাজনীতিতে আনাটা কি সঠিক হবে? দেখুন, একজন সন্তানহারা মা বাবার দুঃখ আমরা এই স্টুডিওতে বসে অনুভব করতে পারবো না। একটা জ্যান্ত একটা মেধাবী সন্তান হঠাৎ করে নৃশংসভাবে হারিয়ে গেল, বাবা মাকে তার মৃত্যু দেখতে হলো, এটা দুর্ভাগ্য। সবচেয়ে বেশি বড় দুর্ভাগ্য যে সে কোনো বিচার পেল না। বিচার না পাওয়ার প্রথম এবং প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যারা প্রশাসন ছিলেন, তারা সেই যে ইনভেস্টিগেশন স্থানকে, সেই ইনসিডেন্ট প্লেসকে এতটাই মিসম্যাচ করে দিয়েছিল, এতটাই ধ্বংস করে দিয়েছিল যে সেখানে থেকে কোনো ক্লু খুঁজে পাওয়া যায়নি। না, রাজ্য সরকার যেমন দায়ী ছিল তেমন তো সিবিআইও করা হয়েছিল, এবং পরবর্তীতে আমরা দেখলাম
অভয়ার মা বাবা কিন্তু সিবিআইয়ের উপরেও খুব ক্ষোভ প্রকাশ করেছিল আমি সেটাই যে বলছি। এতদিনের মধ্যে সিবিআই একটা তদন্ত করে তাদেরকে সঠিক কারা দোষী সেটা বের করতে পারেনি। হ্যাঁ, এই কথা বলতে কোনো লজ্জা নেই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলি, এখানে সিবিআইয়েরও ব্যর্থতা রয়েছে এবং মহামান্য সুপ্রিম কোর্টেরও ব্যর্থতা রয়েছে। এখান থেকে কেসটাকে নিয়ে চলে গেল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে গিয়ে সেই কেসটাকে অকারণভাবে বিলম্বিত করা হলো, চাপা দেওয়া হলো এবং জাস্টিস তিনি বিদায় নিলেন। এটা খুব খুব লজ্জাজনক। সে রাজ্য প্রশাসন হোক, সিবিআই হোক এবং মহামান্য সুপ্রিম কোর্ট হোক, এই তিনটি স্তম্ভেরই কোথাও না কোথাও সাধারণ বুদ্ধিতে যতটা বুঝেছি ভারতবাসী হিসাবে সমালোচনা করার অধিকার রয়েছে, সেই অধিকার বলেই বলছি এই তিনটি স্তম্ভেরই ব্যর্থতা। সম্প্রতি রাজ্যের ল অ্যান্ড অর্ডার, যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আপনি কি বলবেন? দেখুন, রাজ্যে কোথায় ল অ্যান্ড অর্ডার আছে? আজকে দিনের বেলাতে চলন্ত ট্রেনে, চলন্ত বাসে মা বোনেরা লাঞ্ছিত হন। সন্ধ্যে 7টা 8টায় আমাদের দুর্গাপুরে নার্সিং পড়ুয়া বা মেডিকেল স্টুডেন্ট সে ধর্ষিত হয়। আজকে সাহেবঘাটার মতো জায়গাতে বোন ধর্ষিত হয়। আজকে তামান্নার মতো একটি ফুটফুটে বাচ্চা বোমার আঘাতে মৃত্যুর কবলে পড়ে। কোথায়? আজকে চারদিকে বোমাবাজির কারখানা, সে বোমাবাজি কারখানা ফেটে মানুষ মারা যাচ্ছে। কোথায় নিরাপত্তা? ভোট প্রচারে যে আপনি বেরোচ্ছেন, ভোট প্রচারে গিয়ে মানুষের কাছে আপনি কি কি দাবি রাখবেন, যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির পক্ষ থেকে আপনি কি কি দাবি রাখছেন? আমি দাবি রাখছি না, মানুষ আমার কাছে দাবি করছে যে আমরা যদি বিজেপি সরকারকে ক্ষমতায় আনি আপনারা কি উন্নয়ন করবেন, আমাদেরকে কি সুযোগ সুবিধা দেবেন। আমরা বলেছি যে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার তৈরি করব, যেখানে মায়েদেরকে আমরা 3000 টাকা করে যারা দেব। যারা আমাদের কৃষক ভাই বোনেরা রয়েছে, কৃষক বন্ধুরা রয়েছেন, তাদেরকে আমরা সেই কৃষক যে প্রকল্প রয়েছে সেখানে আমরা তাদেরকে অর্থ প্রদান করব। আমরা বলেছি যে মানে এইগুলো প্রতিশ্রুতির উপরে আপনারা ভোটটা দাবি করছেন আর কি? না, প্রতিশ্রুতি তো দিতেই হবে। প্রতিশ্রুতি না দিলে শুধু প্রতিশ্রুতি নয়, ভারতীয় জনতা পার্টি যা বলে সেটি করে। এবং এই যে দিল্লিতে যে সদ্য নির্বাচন হলো, সেখানে এজেন্ডা ছিল যে সমস্ত যে বস্তিবাসী রয়েছে, দিল্লি সরকার ক্ষমতায় এলে তাদেরকে একটা করে ফ্ল্যাটের চাবি দেওয়া হবে। সেটা দিল্লি সরকার করে দেখিয়েছে। আচ্ছা, তো প্রতিশ্রুতি তো দিতেই হবে, সেটা একদম। মানে এখানেও কি ফ্ল্যাটের চাবি দেওয়ার প্রতিশ্রুতি? এখনো আমরা পশ্চিমবঙ্গে সেই কথা বলিনি। পশ্চিমবঙ্গে আমরা বলেছি যে আমরা 45 দিনের মধ্যে আমাদের যারা সরকারি কর্মীরা রয়েছেন তাদেরকে আমরা 7 পে কমিশন দিয়ে আমরা দিয়ে দেব। আমাদের যুবক ছেলেদের 5 বছর, আমরা এতদিন চাকরি পাইনি, তারা বসে রয়েছে, 5 বছরে তাদের চাকরি পিরিয়ডে গ্রেস দেওয়া হবে। তো এরকম বহু, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো দিয়ে দেওয়ার তো প্রতিশ্রুতি আবার দিয়েই দিয়েছেন। প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, কিন্তু দিয়ে এখনো তিনি দিতে পারবেন। তার কাছে সেই সুযোগ এবং সময় কোনোটাই নেই, কারণ অলরেডি কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে গেছে, কোনো গ্যাজেট নোটিফিকেশন আসেনি। সুতরাং তার প্রতিশ্রুতি না, উনি বলছেন যে এটা নাকি কোড অফ কন্ডাক্টে পড়বে না, কারণ যেহেতু এটা সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল, সেটাকে তারা মান্যতা দিচ্ছেন, এরকম ব্যাপার। তো এখনো তো কারণ আগে পয়সাটা ঢুকুক, এখনো কর্মীরা বিশ্বাস করতে পারছে না তাকে। মানে দেবে কি দেবে না এখনো তাকে বিশ্বাস করতে পারছে না। দিলে ভালো, দিলে নিশ্চয়ই তাকে সাধুবাদ জানাবো যে ঠিক আছে। আর এতদিন আমি বললাম একটু আগে যে আমি সবকিছুই করব, কিন্তু এমন দেরি করে করব, তার পিছনে লক্ষ টাকা খরচ করব যে মানুষ বীতশ্রদ্ধ হয়ে যাবে। আমি দিয়ে দেবো না, এখন দিয়ে দেবো না বলে 9 বছর আমি সরকারি কর্মীদেরকে ঘোরালাম, তার জন্য আমি কোটি কোটি টাকা খরচ করলাম, বড় বড় উকিল ধরে আমার আপনার ট্যাক্সের টাকা খরচ করলাম। পরিশেষে এখন ভোট এসছে, ভোট হচ্ছে একটা বড় বালাই, ভোট বৈতরণী পার হতে হবে, বাবা আমি তোমাকে ডিএটা দিচ্ছি। আপনি যে কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সেখানে বিজেপির থেকে জয়ী হয়েছিল সৌমেন রায়, এবং সৌমেন রায় কালিয়াগঞ্জে অবস্থান করাকালীন বিভিন্নভাবে তার বিরুদ্ধে পোস্টার পড়েছে, তিনি মানুষের সঙ্গে যোগাযোগ নেই, তিনি কখন আসেন কখন যান মানুষ জানতে পারে না,
ঠিক এই যে একটা সৌমেন রায়ের বিরুদ্ধে যে একটা প্রচার ছিল, তা আপনি এসে কি এটা কিছু ফেস করতে পারছেন মানুষের কাছে, যে সেই অভিযোগগুলো যে বিজেপি জেতার পরে মানুষের কাছে থাকছে না? দেখুন, মানে ভারতীয় জনতা পার্টি যারা করে ম্যাক্সিমাম একটা মেজরিটি পোর্শন কর্মীরা, তারা মন প্রাণ দিয়ে এই বিজেপি দলটা করে। তাদের চাওয়া পাওয়া খুব সীমিত, তারা আবেগ নিয়ে ভালোবেসে এবং রাষ্ট্রহিতের জন্য কাজ করে, এই ভাবনা তাদের আছে। তো সৌমেন রায় তার কিছু সমস্যার কারণে, সে রাজনৈতিক হোক বা বিভিন্ন কারণে হোক, সে সময় দিতে পারেনি বা জনগণের সঙ্গে ঠিক সম্পর্ক গড়ে তুলতে পারেনি। মানুষের মধ্যে একটা ক্ষোভ ছিল, চাপা ক্ষোভ ছিল। কিন্তু আমাকে প্রার্থী হিসেবে পেয়ে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, বিভিন্ন বুথের মানুষ এতটাই উচ্ছ্বসিত, এতটাই উৎফুল্ল যে তারা অনেকে কেঁদে ফেলছে যে আমরা এতদিন একটা যোগ্য প্রার্থী পেয়েছি। আচ্ছা, তো এই বিষয়ে আপনি মানুষের সাথে সবসময় থাকবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ, এটা বলা যায়? একদম। আমি তো সন্ন্যাসী মানুষ, আমি তো গ্রামের মানুষ, আমি গ্রামেরই ছেলে, গ্রামেই বড় হয়েছি, ওই গ্রামেই গিয়ে পড়ে থাকবো। গ্রামেই গিয়ে প্রত্যেকদিন আমার একটা করে প্রবাস হবে, যে আমি আজকে এই গ্রামে থাকবো, কালকে ওই গ্রামে থাকবো, এই গ্রামে থাকবো, এইভাবে আমার মুভিং আস্তানা হবে আমার। যদি তারা আমাকে আশীর্বাদ করেন, যদি আমাকে তারা জয়যুক্ত করেন, তাহলে একটা সার্টিফিকেটের জন্য বা একটা কাজের জন্য কবে এমএলএ সাহেবের দরজা খুলবে আমি দেখেছি ব্যক্তিগত স্তরে, যে এমএলএ সাহেব কখন ঘুম থেকে উঠবেন, ভোর 5টা থেকে মানুষ এসে তার বৈঠকখানায় বসে রয়েছে, এমএলএ বাবু 9টায় গামছা পরে বেরোচ্ছেন। মানে সাধারণ মানুষ কোনোভাবে মানে হয়রানি হবে না, এই প্রতিশ্রুতি আপনি দিতে পারছেন? আমি এটা আমরা বলতে পারি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করব। এবার হয়তো প্রতিদিন পারবো না, কোথাও কাজে বেরিয়ে গেলাম, কিন্তু আমি নিবিড়ভাবে, গভীরভাবে মানুষের কাছে থাকার চেষ্টা করব। যে আমার দরজাতে এসে, আমি চেষ্টা আমার মোটোই হবে যে আমার দরজাতে এসে কেউ ভোর 5টায় এসে প্রতীক্ষা করছে। প্রচার তো শুরু করে দিয়েছেন একদম। এবার প্রচার যখন শুরু করেছেন, প্রতিদিন দৈনন্দিন রুটিন আপনার কিভাবে চলছে, কিভাবে সকালে কিভাবে আপনি বেরোচ্ছেন, কিভাবে ঢুকছেন, একটু যদি বলেন। এর কোনো রুটিন নেই। একটা স্থির জীবনে যেমন রুটিন থাকে, আচ্ছা, কোনোদিন আমাকে ভোর 5টায় বেরোতে হচ্ছে, কোনোদিন 7টায় বেরোতে হচ্ছে, কোনোদিন 10টায় বেরোতে হচ্ছে। তো যখন যেরকম সময় সুযোগ হচ্ছে ঠিক সেইভাবেই প্রস্তুত হয়ে বেরোচ্ছি। বেসিক্যালি আমি সন্ন্যাসী মানুষ, আমি ওই 4টে 4:30টার মধ্যে উঠে যাই, একটু যোগ প্রাণায়াম ব্যায়াম ইত্যাদি করে, স্নান ধ্যান করে, পুজো পাঠ করে আমি রেডি হয়ে নিই। তারপরে বিভিন্ন কার্যকর্তাদের সঙ্গে সাক্ষাৎ, বৈঠক, একটু হালকা, মানে সকালে স্বাস্থ্য চর্চাটা করছেন? স্বাস্থ্য চর্চা প্রতিদিন। এই স্বাস্থ্য চর্চায় আপনি কি ব্যায়াম করেন? আমি বিভিন্ন রকম ব্যায়াম করি, যোগাসন, সূর্য নমস্কার, কপালভাতি, অনুলোম বিলোম, তার উত্থান পদ্মাসন, তার বহু রকম রয়েছে, সেগুলো অন্তত 45 মিনিট আমি। মানে এই যে প্রচারের ফাঁকে ফাঁকে মানুষকে কি এই স্বাস্থ্য সচেতনতা করবেন? নিশ্চয়ই। তাদেরকে কি বলবেন স্বাস্থ্য সচেতনতা, যোগ ব্যায়াম করা? নিশ্চয়ই। আমাদের স্বাস্থ্য শিবির ক্যাম্প চলে। আমি যখন আশ্রমে ছিলাম তখন গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির ক্যাম্প করা হতো, এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে সেগুলো এক্সিবিশন করা হতো। তো স্বাস্থ্যই সম্পদ, এটা আমাদের ট্যাগলাইন, মানে আমার ট্যাগলাইন, সবাইকে সেই কথাই বলি। তো আজকে সময়ের অভাবে আমরা একটু আলোচনা এগোতে পারছি না। ঠিক। তো উৎপল মহারাজের সাফল্য কামনা করে আপনাকে অজস্র অভিনন্দন জানিয়ে আজকে আমাদের আলোচনা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি। নমস্কার। সাফ কথা।
নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল দ্রুত আপনার খারাপ কোলেস্টেরল দূর করে। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্র্যান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে স্বাদ এনে দেয়। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, ভাসমান খাদ্য। জলকে ঝলক ঝলক ছাড়া মাছ মন কেন তলা আজ কল্যাণী ফিশ ফিডের তরে উদাল বাথাল করে রে ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ঝলক ঝলক তেলাপিয়া রুই কাতলা পাঙাশে ছনা রূপচাঁদারাও খাবার জন্য করছো বহানা। আয়না থামা আয়না কাছে দেবো যে ফিশ ফিড, কল্যাণী তো দেশ জুড়ে আর এই কাজেতেই লিড। কল্যাণী ফিশ ফিডের তরে উথাল পাথাল করে রে ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড, জলকে ছলাৎ ছলাৎ।